তারপরে আমরা এখন কি করবো, এখানে স্টার্ট ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি স্টার্ট এর একটা অপশন আসবে। হ্যাঁ, সেটা সিলেক্ট করা থাকলে ফিনিশ ওকে দিয়ে তারপরে আমি সেই অপশনটি ক্লিক ফিনিশ ওকে তে দিলাম। তারপরে আমার কি আসতো, চলে গিয়ে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি এর মূল পেজটা চলে আসবে। এখন আমার যে সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম তার যে মেইন পেজ, সেই মেইন পেজটা এখন চলে আসবে। পেজটা আসতো, এখান থেকে আপডেট ডেটাবেস বা স্ক্যান বা অন্যান্য যে যে কাজ করা সম্ভব সেই সবগুলো এখানে কি কি করা যাবে, আপডেট ডেটাবেস, ডেটাবেস আপডেট করা যাবে, স্ক্যান করা যাবে, অর্থাৎ যে কোনো ফাইল আমি স্ক্যান করতে পারবো বা অন্যান্য যা কাজ আছে তা করা সম্ভব। এখন অ্যান্টিভাইরাস সফটওয়্যার লাইসেন্স যাচাই কিভাবে করতে হয় এবং এর ডেটাবেসের হালনাগাদ কি, অর্থাৎ ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস ইনস্টল করা হয়ে যাবার পর এটা প্রথমবার যখন আমি স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে এখানে যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা আসবে। তো এখানে আমার কি দেওয়া লাগবে, স্টার্ট দেওয়ার পরে এই স্ক্রিনটা আসলে আমি এখানে ইন্টার অ্যাক্টিভেশন কোড, অর্থাৎ আমার তো সফটওয়্যারটা হচ্ছে লাইসেন্স করা, তাহলে এটার একটা কি অ্যাক্টিভেশন কোড থাকবে, সেই কোডটা আমি এখানে এন্টার করব। এবার এখান থেকে কি করতে হবে, কোডটা দেওয়ার পরে অপশন দেখা যাচ্ছে যে অ্যাক্টিভেশন কোডের অপশন, সেখানে আমি কোডটা দিব। দেওয়ার পরে এখন সফটওয়্যারের সাথে দেয়া 4 অক্টেটের মতো অর্থাৎ 20 ডিজিটের একটা অ্যাক্টিভেশন কোড থাকবে। অ্যাক্টিভেশন কোডটা কতটুকু থাকবে, সাইজ হচ্ছে 4টা অক্টেট, অর্থাৎ মোট 20টা ডিজিটের একটা অ্যাক্টিভেশন কোড থাকবে। এই কোডটা আমি লেখার পরে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে তা কেন্দ্রীয় সার্ভারের লিংকের সাথে রেজিস্ট্রেশন করে দিবে। রেজিস্ট্রেশন করলে এই যে এখানে এখানে কি 4টা অক্টেট, একটা দুইটা তিনটা চারটা, এই 4টা অক্টেটে অর্থাৎ প্রতিটা জায়গায় কত করে, 4 5 20, অর্থাৎ 5টা করে ডিজিট থাকবে, প্রতিটা ঘরে 5টা করে ডিজিট থাকবে এবং টোটাল 20টা ডিজিট থাকবে। সেটা আমি এখানে বসানোর পরে কি করব, অ্যাক্টিভেশন, এই যে এখানে একটা অ্যাক্টিভ অপশন আছে, অ্যাক্টিভ অপশনে আমি ক্লিক করব। এই ক্ষেত্রে ক্যাসপার বিভিন্ন অ্যাক্টিভেশন সাপোর্ট পেতে একটা ক্যাসপারস্কাই অ্যাকাউন্ট খোলা যেতে পারে, অথবা তা না করে কি করা যায়, রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করা যেতে পারে। এবং আর না করতে চাইলে তখন কি করবো আমি, স্কিপ অপশন একটা আছে, সেই স্কিপ অপশনে ক্লিক করতে পারে। এবার ফিনিশ বাটনে ক্লিক করলে কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ফিনিশ বাটনে আমি ক্লিক করলাম, এই যে এখানে একটা ফিনিশ বাটন দেখা যাচ্ছে, এরকম একটা ফিনিশ বাটন আসবে যে অ্যাক্টিভেশন কমপ্লিটেড সাকসেসফুলি, করার পরে একটা ফিনিশ বাটন আসবে, সেই ফিনিশ বাটনে ক্লিক করলে পরে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে এখন কি করতে হবে, ডেটাবেসে আপডেট হতে থাকবে এবং ইন্টারনেটের মাধ্যমে কেন্দ্রীয় ক্যাসপারস্কাই সার্ভারের মাধ্যমে এটা কি হবে, আপডেট হতে থাকবে। তারপর কি বলছে যে এভাবে উল্লেখিত যদি আহ আপডেট এনেবল থাকে, এখন মুডটা যদি এনেবল থাকে তবে যখনই কম্পিউটার চালু হবে তখন কি ইন্টারনেটের সংযোগ পাওয়া যাবে, তখন এটা সক্রিয়ভাবে আপডেট হতে থাকবে, যাতে নতুন নতুন ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করতে পারে। আবার ম্যানুয়ালি রান আপডেট বাটনেও ক্লিক করলে ডেটাবেস আপডেট হয়ে যায়। এই যে এখানে কি হচ্ছে, আপডেট হচ্ছে অটোমেটিক্যালি। আবার আমরা ম্যানুয়ালিও আপডেট বাটনে ক্লিক করেও আপডেট করতে পারি। তারপর বলছে ডেটাবেস আর আপ টু ডেটা, রান আপডেট, সেই একই কথা যে আমি আবার রান আপডেট অপশনে ক্লিক করে কি করতে পারি, আপডেট করতে পারি। তখন কি রান মোড অটোমেটিক্যালি দেওয়া থাকে। এখন বলছে যথাযথ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সফটওয়্যারের লাইসেন্স হালনাগাদকরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিবেদন। অর্থাৎ হালনাগাদ আমি কিভাবে করবো, হালনাগাদের ক্ষেত্রে লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস সাধারণত ইনস্টল করার পর 1 থেকে 1 বছর অর্থাৎ 365 দিন মেয়াদ পর্যন্ত কাজ করে। একটা লাইসেন্স অ্যান্টিভাইরাস 365 দিন অর্থাৎ 1 বছর কাজ করে। এরপর এর কার্যক্ষমতা কি হয়, স্থগিত হয়ে যায়, এর ডাটাবেজ আর আপডেট হয় না এবং কোনো ভাইরাসও আর ক্লেম করতে পারে না। তখন ওই অ্যান্টিভাইরাসকে আপডেট করতে হবে, আমার আপডেট করতে হয় বা কি লাইসেন্স রিনিউ করতে হয়। সংশ্লিষ্ট যিনি দায়িত্বে থাকবেন তার এ ব্যাপারে প্রতিবেদন জমা দিতে হবে, উনি কিভাবে এর লাইসেন্স রিনিউ সংক্রান্ত কাজ করবে। আর এই প্রতিবেদন প্রয়োজনীয় সফটওয়্যারের পরিবর্তে
ভার্সন ক্রয় করে ইনস্টল করতে হবে। অর্থাৎ আমি যে একটা লাইসেন্স অ্যান্টিভাইরাস ইনস্টল করলাম এতক্ষণ, সেটা মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর পর এখন আমি ইনস্টল করে দিছি, আমার কাজ এখানে শেষ। এখন এই পুরা সেক্টরের দায়িত্বে যে আছে, অর্থাৎ কোনো সফটওয়্যারের মেয়াদ শেষ হয়ে গেলে, আহ কোনো প্রবলেম হলে, কোনো ভাইরাস অ্যাটাক হলে সবকিছু যাকে ইনফর্ম করবো এবং যে ডিসিশন নিয়ে আমাকে জানাবে এবং আমি কাজ করব। আমি তো কারো আন্ডারে কাজ করছি, তাই না? তাহলে এখন আমার কি হবে, সংশ্লিষ্ট যে দায়িত্বে থাকবে তাকে আমার 1 বছর পরে সেটা জানাতে হবে। 1 বছর পরে না, মানে কিছুদিন আগে, 1 বছর হওয়ার কিছুদিন আগে আমার জানাতে হবে যে এখন আমার এই সফটওয়্যার লাইসেন্সটা রিনিউ করতে হবে, কারণ এটা লাইসেন্স এখন মেয়াদ এখন শেষ হয়ে যাচ্ছে। এখন এই ইনস্টল করার জন্য যে লাইসেন্স বা সিডি বা অ্যাক্টিভেট কি প্রয়োজন তা পেতে হলে আর একটা নতুন সফটওয়্যার সিডি কিনতে হবে। ফলে অ্যাক্টিভ কি পাওয়া যাবে। আরেকটা পদ্ধতি আছে যে ইন্টারনেট থেকে ইন্টারনেট সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে আমরা অ্যাডভান্স ভার্সন ডাউনলোড করে ইনস্টল করতে পারি। এই কাজের বিস্তারিত বর্ণনা ওই প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আমি যে রিপোর্টটা তাকে দিয়েছি, ওই যে যে দায়িত্বে আছে তাকে, যে আমি এই রিপোর্ট গুলো যে দিলাম যে 1 বছর এই সফটওয়্যার আমি ইনস্টল করছি, এটা 1 বছর পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, 1 বছর পরে আপনাকে এটা লাইসেন্স রিনিউ করতে হবে, তাইলে সে কাজ করবে, না হলে সে আর কাজ করবে না, সে আর কোনো ভাইরাস বা ক্লিন করতে পারবে না। তো আমি যখন লাইসেন্স রিনিউ করবো তারপরে সে আবার কাজ করা শুরু করবে। অথবা আপনি আরেকটা নতুন সিডি কিনে নিয়ে আসতে পারেন, সেটার যে অ্যাক্টিভেশন ফ্রি আছে সেটা দিয়ে আপনি ওই সফটওয়্যারটাকে আবার ইনস্টল করতে পারেন। এছাড়াও আপনি কি করতে পারেন, ইন্টারনেট থেকে ইন্টারনেট সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে অ্যাডভান্স যে ভার্সন আছে সেটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এই টোটাল কথাগুলা আমার কোথায় থাকবে, ওই আমি যে রিপোর্টটা লিখতেছি, রিপোর্টটার বাংলা ছিল হালনাগাদ। আমি যে হালনাগাদটা লিখতেছি সেই হালনাগাদের মধ্যে এই সব কথা উল্লেখ থাকবে, কারণ আমি তো আর সারা জীবন কোনো এক জায়গায় কাজ করবো না, বা আপনিও করবেন না। তো এখন আপনি তো এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা প্রতিটা কাজের একটা রিপোর্ট যে দায়িত্বে থাকে তাকে দিয়ে যাই, যাতে সে সেটা পড়ে বুঝতে পারে যে এর পরবর্তীতে কি কি ধাপগুলো কাজ করতে হবে, বা কি কি প্রবলেম হতে পারে, বা এর পরবর্তীতে আমি কি কাজগুলো করব। এখন এই কাজের বিস্তারিত বর্ণনা ও প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে, অর্থাৎ অতিরিক্ত একটা সফটওয়্যার সেক্ষেত্রে কি কম্পিউটারে ইনস্টল থাকতে হবে যার নাম ডটনেট ফ্রেমওয়ার্ক 4.0। যদি হয় তাহলে এই পদ্ধতিতে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে চাওয়া হয়। তারপরে বলছে যে স্বতন্ত্র সিস্টেমের নিরাপত্তা হুমকি থেকে রক্ষা। অর্থাৎ একটা কম্পিউটার যখন কোনো নেটওয়ার্কে সংযুক্ত না থেকে একাকী বা স্বতন্ত্র অবস্থান করে তখন তাকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যালোং পিসি। আর এই পিসিতে নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হয়। অর্থাৎ ডেটাবেস আপডেট করে নিয়মিত স্ক্যান আর ইনফেক্টেড ফাইলগুলোকে কি করতে হয়, ডিসইনফেক্টেড করতে হয়। তারপরে বলছে অ্যান্টিভাইরাসের সুরক্ষা চালু করা। কোনো কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করার পরে ইন্টারনেটের সাহায্যে তার ডেটাবেস আপডেট করে নিতে হয়, এরপরে কি করতে হয়, কম্পিউটার থেকে ফাইলগুলোকে স্ক্যান করে ভাইরাস মুক্ত করতে হবে। স্ক্যান করার মাধ্যমে বোঝা যায় যে কম্পিউটারে কি পরিমাণ ভাইরাস ইনফেক্টেড ফাইল আছে এবং সেই সাথে ইনফেক্টেড ফাইলগুলোকে ডিসইনফেক্টেড করতে হয়। করতে হয়। তারপর বলছে যে এই যে এখানে কি ফুল স্ক্যান, অর্থাৎ আমার অপশনটা দেখাই দিছে যে আমি কিভাবে স্ক্যান করব ফাইলগুলোকে। ফুল স্ক্যান দিলে, তারপর রান স্ক্যান দিলে আমার ফাইলগুলো স্ক্যান করা শুরু হবে। তো কম্পিউটারের সমগ্র ফাইল ফোল্ডারে যত ডাটা আছে সবকিছু পূর্ণাঙ্গ রূপে স্ক্যান করে যাচাই করার জন্য ফুল স্ক্যান অপশনটা রয়েছে। অর্থাৎ কম্পিউটারে আমার যতগুলো ফাইল আছে আমি তো সবগুলোকে একসাথে স্ক্যান করতে চাই, তাহলে আমার ফুল স্ক্যান যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। এই ফুল স্ক্যান অপশনটির মাধ্যমে পুরো কম্পিউটারের যাবতীয় ফাইল সমূহ পূর্ণাঙ্গভাবে স্ক্যান করে ইনফেক্টেড যদি কোনো ফাইল থাকে তাকে কি করবে, ডিসইনফেক্টেড করে দিবে, অর্থাৎ ভাইরাসটা রিমুভ করে দিবে। যেহেতু এত বড় একটা কাজ করতে হয় সেহেতু এই কাজ করতে কমপক্ষে কি লাগে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। অর্থাৎ আমার পুরো কম্পিউটারের যত ফাইল আছে সব ফাইলকে সে স্ক্যান করবে, ভাইরাস আছে নাকি চেক করবে, ভাইরাস থাকলে সেটাকে রিমুভ করবে। এই সব কাজ করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। অনেক ক্ষেত্রে ইউজার কি এত সময় ব্যয় করতে চায় না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে একটা অপশন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যার নাম হচ্ছে কুইক স্ক্যান। এই স্ক্যান পদ্ধতিতে দ্রুত স্ক্যান করে ইনফেক্টেড ফাইলকে খুঁজে বের করা হয়।
তবে এ পদ্ধতি বারবার ব্যবহারে কি হয়, ডিস্কের ক্ষতি হয়। আবার খুব দ্রুত স্ক্যান করার ফলে অনেক সময় ফাইলই স্ক্যান করা হয় না, ফলে কিছু কিছু ইনফেক্টেড ফাইল কি হয়, রয়ে যায়। তাই আমরা কুইক স্ক্যান, এই যে এখানে স্ক্রিনশট দিয়ে ফুল স্ক্যানের পরে কুইক স্ক্যান আছে, সেটাকে কি দেখিয়ে দিয়েছে যে কুইক স্ক্যান নামেরও একটা অপশন আছে। তাহলে কুইক স্ক্যানের কাজ কি? কুইক স্ক্যানের কাজ হচ্ছে যে ইউজারের কাছে যদি সময় কম থাকে, আপনার কাছে যদি সময় কম থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, কুইক স্ক্যান পদ্ধতিটা চালু করতে পারেন। সেক্ষেত্রে সে খুব দ্রুত স্ক্যান করে ইনফেক্টেড ফাইলটা খুঁজে বের করে। আর আগে যে ফুল স্ক্যান অপশন ছিল সেখানে 2 থেকে 3 ঘন্টা লাগে, সেখানেও সে ইনফেক্টেড ফাইল খুঁজে বের করে ভাইরাস রিমুভ করে সেটাকে ডিসইনফেক্টেড করে, এবং কুইক স্ক্যানও একই কাজ করে। বাট কুইক স্ক্যানে খুব দ্রুত করার ফলে কি হয়, এই কুইক স্ক্যান অপশন যদি আমি বারবার ব্যবহার করি, তাহলে আমার কম্পিউটারের যে ডিস্ক আছে সেই ডিস্কের খুবই ক্ষতি হয়ে যাবে, ডিস্কের ক্ষতি হয়। এবং সেক্ষেত্রে আরেকটা প্রবলেম থাকে যে কুইক স্ক্যান, এখন আপনি কোনো তাড়াতাড়ি কাজ করলে অবশ্যই সে কাজে ভুল থাকার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি কুইক স্ক্যান ইউজ করেন, তাহলে সেখানে কি অনেক সময় কিছু কিছু ইনফেক্টেড ফাইল ধরা খায় না, যার ফলে আমার ইনফেক্টেড ফাইল গুলো রয়ে যায়। তাহলে তো আমার স্ক্যান করে কোনো লাভই হলো না। তারপরে বলছে আরেকটা স্ক্যানের অপশন আছে যার নাম হচ্ছে সিলেক্টেড স্ক্যান। এই স্ক্যান অপশন দ্বারা কোনো ড্রাইভ বা ফাইলের ফোল্ডারকে স্ক্যান করা যায়, অর্থাৎ এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো স্পেসকে স্ক্যান করা হয়। অর্থাৎ আমি সিলেক্ট করে দিব যে আমি কোন স্পেসটাকে স্ক্যান করতে চাচ্ছি, অর্থাৎ আমি ফুল স্ক্যানও না, কুইক স্ক্যানও না, একটা সিলেক্টিভ স্ক্যান আমি করতেছি। মানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে আমি এখানে সিলেক্ট করে দিব। এই যে সিলেক্টিভ স্ক্যানে যদি, এই যে ফুল স্ক্যানের পরে কুইক স্ক্যান, তারপর সিলেক্টিভ স্ক্যান অপশন আছে, সেখানে যদি আমি ক্লিক করি তাহলে কি বলছে, অ্যাড অবজেক্ট ফর সিলেক্টিভ স্ক্যান এন্ড ড্র্যাগ দ্য, এটা কি হচ্ছে, দিস উইন্ডোজ। আচ্ছা, তা আমাকে বলে দিছে যে এই যে অ্যাড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফাইলটা কি হবে, অ্যাড হবে। অর্থাৎ আমি যেই ফাইলটা, যেই এরিয়াটা আমি স্ক্যান করতে চাচ্ছি সেটা এখানে অ্যাড হবে। এ যাবৎ পর্যন্ত যেসব স্ক্যানের পদ্ধতি বর্ণনা করা হয়েছে তার শুধুমাত্র ওই কম্পিউটারের অভ্যন্তরস্থ হার্ড ডিস্ক, অর্থাৎ হার্ড ডিস্কের যে ডিস্ক স্পেস স্ক্যান আছে সেই কাজে ব্যবহৃত হয়। এবার এমন আরেকটা অপশনের কথা বলা হলো যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সংযুক্ত কোনো এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসও স্ক্যান করা যায়। অর্থাৎ কি বলছে যে আমি যে ফুল স্ক্যান, কুইক স্ক্যান আর কি সিলেক্টিভ স্ক্যান, এই 3টে স্ক্যানের যে কথা বললাম, এই 3টে স্ক্যান দিয়ে আমি শুধুমাত্র আমার কম্পিউটারের মধ্যে বিভিন্ন পার্টস, বিভিন্ন জায়গা, বিভিন্ন স্পেস, বিভিন্ন ফাইলে স্ক্যান করতে পারবো। এখন আমার যদি কম্পিউটারের বাইরে কোনো এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস থাকে, সেটাকে কিভাবে স্ক্যান করতে পারি সেই কথাটা এখন বলবো। সেটা হচ্ছে যেখানে এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসটা আছে বলতে বোঝায় হচ্ছে কি, যেমন হচ্ছে, আচ্ছা এখন এক্সটার্নাল এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসটা হচ্ছে পেন ড্রাইভ বা কি এক্সটার্নাল হার্ড ডিস্ক বা মোবাইল হার্ড ডিস্ক, এমনকি মোবাইল ফোন। আমি যদি মোবাইল ফোন ল্যাপটপের সাথে কানেক্ট করে স্ক্যান করতে চাই, আমি সেটাও করতে পারবো, যা কি এক্সটার্নাল কেবল বা পোর্ট দ্বারা কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়। অর্থাৎ আমরা যে মোবাইল চার্জ দিই সেই চার্জারের যে কেবলটা আছে সেই কেবলটা আমি একটা সাইড ইসের মোবাইলের সাথে লাগাই, আরেকটা সাইড কি চার্জারের সাথে লাগানো থাকে, সেটাকে আমি যদি আমার মোবাইল স্ক্যান করতে চাই তাহলে আমি সেই চার্জারের সাইডটা খুলে নিয়ে আমার কম্পিউটারের সাথে লাগাই নিতে পারি, ল্যাপটপের সাথে লাগাই নিতে পারি। এখন কি এভাবে আমি আমার ফোন স্ক্যান করতে পারবো, পেন ড্রাইভ স্ক্যান করতে পারবো, বা যদি আমার এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক থাকে সেটাকে আমি স্ক্যান করতে পারবো, মোবাইলের হার্ড ডিস্ককে আমি স্ক্যান করতে পারবো। তো এখানে আরেকটা কি, তাহলে সিলেক্টিভ স্ক্যানের পরে আরেকটা অপশন আছে কি, এক্সটার্নাল ডিভাইস স্ক্যান। এখন এক্সটার্নাল ডিভাইস স্ক্যানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমার একটা অপশন আসবে, তারপরে আমি রান দিব, সিলেক্ট করে রান দিব। এইসব ডিভাইসে মেমোরি স্পেস স্ক্যান করার জন্য কি অ্যান্টিভাইরাসের একটা অপশনটি অত্যন্ত কার্যকরভাবে কম্পিউটারের সাথে কানেক্টেড এক্সটার্নাল ডিভাইস সমূহকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। অর্থাৎ এই যে মেমোরি স্পেস গুলো যে স্ক্যান করতেছে, স্ক্যান করে সে কি করে, এক্সটার্নাল ডিভাইস গুলোকেও সে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। পেন ড্রাইভ, তারপরে মোবাইল ফোনের হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এই সবগুলোকে। এসব স্ক্যান নিচের দিকে একটা অপশন থাকে যার মাধ্যমে উল্লেখ করা থাকে যে স্ক্যান শেষ করার পর ওই কম্পিউটারটি কি অবস্থায় থাকবে। যেমন স্ক্যান শেষ করার পরে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে,
নাকি এটা অটো রিস্টার্ট হবে, নাকি চালু অবস্থায় থাকবে। অর্থাৎ তিনটা অপশন, স্ক্যান হয়ে যাওয়ার পরে আমাকে তিনটা অপশন দেখাবে। একটা হচ্ছে স্ক্যানটা শেষ হয়ে যাওয়ার পর কম্পিউটারটা কি বন্ধ হবে, শাটডাউন হবে, নাকি রেস্টার্ট হবে, নাকি চালুই থাকবে। এই যে নিচে দেখেন, এই যে একদম নিচে, when scan is completed keep the computer turn on, অর্থাৎ কম্পিউটারটা কি করতে হবে, অনই রাখতে হবে। আর শাটডাউন দ্য কম্পিউটার, অথবা কম্পিউটারটা বন্ধ করে দিব, সুইচ দ্য কম্পিউটার টু দ্য স্লিপ মোড, অর্থাৎ আমি কম্পিউটারটাকে স্লিপ মোডে নিয়ে যাবেন। অর্থাৎ অর্থাৎ কি, সুইচ দ্য কম্পিউটার, কি লিখছে, রিবোট দ্য কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার রিস্টার্ট করবো। আমি অপশন সিলেক্ট করে দিব যে আমার স্ক্যান শেষ হওয়ার পরে আমার কম্পিউটারটা আমি কোন অবস্থায় চাই, রিস্টার্ট দিতে চাই, নাকি অনই থাকবে, নাকি শাটডাউন হবে। এখন অ্যান্টিভাইরাসের টাস্ক ম্যানেজার নামক একটা অপশন থাকে, যার মাধ্যমে উল্লেখ থাকে যে কি কি কাজ করা হয়েছে, কয়টা ফাইল স্ক্যান হয়েছে, কয়টা ফাইল ইনফেক্টেড পাওয়া গেছে, কয়টাকে আমি ডিসইনফেক্টেড করতে পারছি, কয়টা ফাইল ডিলিট করা হয়েছে, এই সবগুলো একটা ইনফরমেশন থাকে হচ্ছে অ্যান্টিভাইরাসের যে টাস্ক ম্যানেজার আছে সেখানে। এখন এক কথায় বলা যায় অ্যান্টিভাইরাসটা স্টার্ট করে যা যা কাজ করছে সেই সব কাজগুলো এই টাস্ক ম্যানেজারের মধ্যে উল্লেখ করা থাকে। ওকে, তারপর বলছে রিকভারি ডিস্ক তৈরি করার আচ্ছা 66 পেজের পরে 67 হচ্ছে উপরে চলে গেছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান শিডিউল, যে স্ক্যান শিডিউল যদি ফিক্স করে দিতে পারি আমরা, যে উইকলি, সপ্তাহে একদিন, কবে, সপ্তাহে শুক্রবারে, এবং টাইম কখন, 9টার সময়। অর্থাৎ সপ্তাহে উইকলি সে হচ্ছে স্ক্যান করবে শুধুমাত্র শুক্রবারে এবং 9টার সময়। এটা সিলেক্ট করে, নিজের পছন্দ মতো সিলেক্ট করে সেভ করে দিলে সে যখন ওই টাইমটা চলে আসবে সেই টাইমে সে অটো স্ক্যান করা শুরু করবে। কখনো কুইক স্ক্যান, তারপরে সিলেক্ট করা স্ক্যান, সিলেক্টেড স্ক্যান, কখনো এক্সটার্নাল ডিভাইস স্ক্যান, যে যে অপশনে কাজ করতেছে সেই স্ক্যানটা নির্দেশ করার পরে একটার পর একটা দেয়া হয়, তা শিডিউলে জমা থাকে এবং কাজ শেষ করার পরে আরেকটা শুরু হয়। সিস্টেম রিকভারি ডিস্ক তৈরি ও সংরক্ষণ। আচ্ছা, এখন কি, সিস্টেম রিকভারি ডিস্ক তৈরি ও সংরক্ষণ, অ্যান্টিভাইরাস ইনস্টল করার পর একটা রিকভারি বা রেস্কিউ ডিস্ক তৈরি করতে হয়, যার দ্বারা সমস্ত সেটআপ কোনো কারণে নষ্ট হয়ে গেলে পূর্ণ অবস্থায় যেন ফিরিয়ে আনা যায়। অর্থাৎ আমি স্ক্যান করার ফলে যদি আমার কম্পিউটারের কোনো সেটআপ নষ্ট হয়ে যায়, স্ক্যান তো হইলোই না, উল্টো আমার যে কম্পিউটারের সেটআপ ছিল সেই সেটআপ গুলো যেন যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি আমার আগের যে অবস্থা ছিল কম্পিউটারে সেই অবস্থা যেন সহজে ফিরিয়ে আনতে পারি, সেক্ষেত্রে আমার একটা রিকভারি বা রেস্কিউ ডিস্ক তৈরি করতে হবে। এ কাজের জন্য অ্যান্টিভাইরাসের যে সিডি ডিভিডি বা ডিভিডি রোম ডিভাইস ড্রাইভ আছে, সেখানে প্রবেশ করে কম্পিউটার রিস্টার্ট দিলেই আবার প্রথমে চলে আসবে। প্রথমেই আসবে রিকভারি বা রেস্কিউ ডিস্ক অপশন। এতে কিবোর্ডের থেকে যে কোনো একটা কি প্রেস করলে রেস্কিউ ডিস্কের কাজ শুরু হয়ে যাবে। আর রিকভারি বা রেস্কিউ ডিস্ক তৈরি করার জন্য একটা পেজ অন হয়, তাতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়, অর্থাৎ ইংলিশ সিলেক্ট করব, তারপরে কি নেক্সট বাটনে ক্লিক করলে লাইসেন্স এগ্রিমেন্ট আসবে। এই এগ্রিমেন্টটা মেনে নিতে হবে, মেনে নিয়ে কি করব আমরা, ওয়ান চাপলে রেস্কিউ ডিস্ক ক্রিয়েট একটা অপশন আসবে। তখন সিলেক্ট করতে হবে গ্রাফিক্স মোড, এবং গ্রাফিক্স মোডে রেস্কিউ ডিস্ক ক্রিয়েট হবে, নাকি টেক্সট মার্কে এই মোড সিলেক্ট করে দিলেই ডিস্ক অটোমেটিক তৈরি হওয়া শুরু হবে। অর্থাৎ বলছে যে ডিভিডি বা সিডি যেটা আছে সেটা আমরা কি করব, প্রথমে ডিভিডি রোম ড্রাইভে প্রবেশ করাবো, প্রবেশ করানোর পরে কম্পিউটার রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে আমার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রিকভারি অথবা রেস্কিউ ডিস্ক অপশন। এখন সেখানে আমি তখন কি করবো, এই অপশনটা আসলে হচ্ছে তখন আমি কিবোর্ডে
যে কোনো একটা কি আমি প্রেস করব। প্রেস করার পরে রেস্কিউ ডিস্কটা তৈরি হওয়ার কাজটা শুরু হবে। রেস্কিউ ডিস্ক তৈরি হওয়া শুরু করবে। তারপরে আমি কি করব, রিকভারি বা রেস্কিউ ডিস্ক তৈরির জন্য একটা পেজ ওপেন হবে। সেখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর লাইসেন্স এগ্রিমেন্ট আসবে। সেই এগ্রিমেন্ট মেনে নিয়ে আমি ওয়ান চাপবো। ওয়ান যদি চেপে ধরি তখন আমার রেস্কিউ ডিস্ক ক্রিয়েট একটা অপশন আসবে। তখন আমি সিলেক্ট করব যে আমি গ্রাফিক্স মোডে রেস্কিউ ডিস্কটা ক্রিয়েট করতে যাচ্ছি নাকি টেক্সট মেকে তৈরি করতে চাচ্ছি। সেটা সিলেক্ট করে দিয়ে আমি আমার সিলেক্ট করে দেওয়ার পরে আমার ডেস্কটা অটোমেটিক্যালি তৈরি হওয়া শুরু হবে। তারপর বলছে রিকভারি ডিস্ক তৈরি করে তা প্রতিষ্ঠানের বা ক্লায়েন্টের অথবা উভয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট জমা দিতে হবে যাতে সে এটা সংরক্ষণ করে রাখতে পারে। শুধু সংরক্ষণ না, যদি প্রয়োজন হয় তাহলে এই ডিস্ক দ্বারা সিস্টেমের প্রয়োজনীয় রিকভারি অপারেশন করা সম্ভব। যদি এছাড়াও আরো কোনো রিকভারি বা থার্ড পার্টি সফটওয়্যার বাজারে রয়েছে, তাহলে সেগুলোও কিনে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ বলছে আমি যে এখন রিকভারি ডিস্কটা যে তৈরি করছি, তৈরি করার পরে এটা কাকে জানাবো, প্রতিষ্ঠানে যে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত ব্যক্তি আছে তাকে জানাবো, অথবা এটা যদি কোনো ক্লায়েন্টের একটা নির্দিষ্ট কোনো ক্লায়েন্টের কাজ হয় তাহলে ক্লায়েন্টকে আমি সেটা জমা দিয়ে দিব, যাতে সে পরবর্তীতে তার যদি কম্পিউটার রিকভারি করার প্রয়োজন পড়ে রিকভারি অপশন সে ইউজ করে এটা কাজ কম্পিউটারটা রিকভারি করে নিতে পারে। এরপরে কি বলছে যে গুরুত্বপূর্ণ ইউজার অ্যাকাউন্ট তৈরি করা। যে কোনো নেটওয়ার্কে ইউজার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন ইউজারের সংখ্যা এক এক নেটওয়ার্কে এক রকম হয়, তবে ইউজারের জন্য নির্দিষ্ট তিন প্রকার হয়ে থাকে। কি, ইউজারের ধরন তিন প্রকার হয়। অর্থাৎ বলছে যে একটা নেটওয়ার্কে একটা ইউজার হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, কারণ নেটওয়ার্কটা ইউজই তো করবে একজন ইউজার, মানুষ। মানুষকে বলা হচ্ছে ইউজার, যে ইউজ করবে সে হচ্ছে ইউজার। এখন ইউজারের সংখ্যা এক একটা নেটওয়ার্কে এক এক রকম হয়, কারণ এক একজন এক একটা নেটওয়ার্ক ইউজ করা পছন্দ করে। এখন ইউজার কত টাইপস এর আছে, তিন টাইপস এর আছে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, নর্মাল ইউজার বা গেস্ট ইউজার। অ্যাডমিনিস্ট্রেটর ইউজারই সিস্টেমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এর অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করবো, অর্থাৎ এই যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আছে তার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে। অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করব, প্রত্যেকটা কম্পিউটার পরিচালনার জন্য ব্যবহারকারী বা ইউজার থাকে, আবার প্রত্যেক কম্পিউটারের অপারেটিং সিস্টেমে লগ ইন করার জন্য একটা ইউজার থাকে। মানে এসব ইউজারদের মধ্যে সবচেয়ে কার্যক্ষমতা সম্পন্ন ইউজার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর নামক যে ইউজার সে। এখন তাকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবো। অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে কি কম্পিউটার ম্যানেজমেন্টে যাব, তারপরে এখানে তিনটা অপশন আসতেছে, অ্যাডমিনিস্ট্রেটর, গেস্ট, ল্যাব, হোম গ্রুপ। তো আমরা কি, যেমন একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজারকে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটর নামে তেমনি প্রত্যেক কম্পিউটারে একজন করে কি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার থাকে যিনি ওই কম্পিউটারকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পাসওয়ার্ড পরিচালিত ধারায় যাচাই করা। কোনো অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পাসওয়ার্ড যাচাই করতে হলে প্রথমে একটা স্টার্ট বাটন আসবে। প্রথমে কি স্টার্ট বাটনে ক্লিক করব, করার পরে পাসওয়ার্ড যাচাই মানে কি, ভেরিফাই করতেছি আমরা পাসওয়ার্ড। অর্থাৎ প্রথমে স্টার্ট বাটনে যাব, সেখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব। এই যে কন্ট্রোল প্যানেল আসলো, কন্ট্রোল প্যানেলে এখানে অ্যাডমিনিস্ট্রেটর টুলসে কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। কন্ট্রোল প্যানেলে অ্যাডমিনিস্ট্রেটর টুলসে গিয়ে সেখানে কি কম্পিউটার ম্যানেজমেন্ট, এই যে কম্পিউটার ম্যানেজমেন্ট আসলো, সেখানে ক্লিক করে খুলতে হবে। তাতে লোকাল ইউজার অ্যান্ড গ্রুপসে ক্লিক করলে ইউজার ও গ্রুপ আসে। সেখান থেকে ইউজার কি ক্লিক করলে বিদ্যমান ইউজারদের নাম চলে আসে এবং অ্যাডমিনিস্ট্রেটর নামক একটা ইউজার থাকে, সেই অ্যাডমিনিস্ট্রেটরের গায়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে প্রপার্টিজ ওপেন হবে এবং এখানে কিছু অপশন দেয়া আছে, যেমন ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড। এর মাধ্যমে অ্যাডমিন চাইলেই তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ পাসওয়ার্ডটা ফিক্সড হয়ে থাকবে।
এখানে যদি আমি ক্লিক করি, টিক চিহ্ন ছাড়া এবং পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্ড সিলেক্ট করা যায়, তবে এই ইউজারকে পাসওয়ার্ড সবসময় অ্যাক্টিভ থাকবে। আরেকটা অপশন আছে অ্যাকাউন্ট ইজ ডিসেবল, এটি টিক চিহ্ন দ্বারা সিলেক্ট করলে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। এখন উপরের মেনুতে একটা বাটন আছে যার নাম কি মেম্বার অফ অপশন। এর কাজ হলো একই জাতীয় ইউজারদের একসাথে গ্রুপ করে রাখা। যখন যে ইউজার ক্রিয়েট হবে তাকে ওই মেম্বারের কি অপশনে অবস্থিত যে গ্রুপ আছে সেটা বেছে নিতে হবে। অর্থাৎ সে কি গেস্ট নাকি অ্যাডমিনিস্ট্রেটর নাকি সেই কেমন ইউজার সেটা সিলেক্ট করে দিতে হবে। একই ক্যাটাগরির সকল ইউজারকে একসাথে রাখা হয়, অর্থাৎ যতগুলো অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আছে সবাইকে একসাথে রাখবে, গেস্ট ইউজার আছে সবাইকে একসাথে রাখবে, এরকম। এই অপশন দ্বারা ইউজার তৈরি করে তাতে পাসওয়ার্ড দিতে হয়। এজন্য কম্পিউটার ম্যানেজমেন্টে লোকাল ইউজার বা গ্রুপের ভেতরে যে ইউজার অপশন আছে তাতে রাইট ক্লিক করে নিউ ইউজার সিলেক্ট করলে নিউ ইউজার চলে আসবে। তাতে আমি ইউজার নেম দিব, তারপরে তার ফুল নেম, তারপরে ডেসক্রিপশন দিয়ে পাসওয়ার্ড করে পাসওয়ার্ড ঘরে আমি একটা নতুন পাসওয়ার্ড দিব। সবচেয়ে ভালো হয় যদি পাসওয়ার্ডটা কমপক্ষে 8টা ডিজিটের হয় এবং অক্ষরের সমন্বয় হয়ে থাকে। যেমন কি 8টা ডিজিটের হবে আর কি অক্ষর নাম্বার এটার সমন্বয় হবে, যেমন 1 2 3 4, তারপর ABCD, টোটাল 8টা হলো। আবার নাম্বারও আছে অক্ষরও আছে, দুইটাই আছে। এর পরের ঘরে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা দিতে হবে। এরপর পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই, পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে 4টা অপশন থাকবে, যেমন কি যার দ্বারা ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারবো। তো 4টা অপশন কি কি আছে? 4টা অপশন আছে হচ্ছে ইউজার মাস্ট চেঞ্জ দ্য পাসওয়ার্ড এট নেক্সট লগইন, অর্থাৎ আমি এখন লগ ইন করলাম, তার পরের লগ ইনে আবার যদি ইউজার লগ ইন করে তখন সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। আবার ইউজার ক্যান নট চেঞ্জ দ্য পাসওয়ার্ড, আমি তাকে যেই পাসওয়ার্ডটা ফিক্সড করে দিচ্ছি ওইটাই ফিক্স থাকবে, সে নিজে নিজে চেঞ্জ করতে পারবে না, তার সেই অ্যাক্সেস নাই। আবার পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, এটা একটা অপশন আছে, অর্থাৎ আমি তাকে যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা কখনোই এক্সপায়ার হবে না। তারপর বলছে অ্যাকাউন্ট ইজ ডিসেবল, আমি যখন এই ইউজারের অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে চাই, বন্ধ করে দিতে চাই, তাহলে সেই অপশন আছে। এই অপশন থেকে প্রয়োজন মতো ইউজার তৈরি করে নেওয়া যায়, তবে তার পাসওয়ার্ড নির্ধারণ ও যাচাই বাছাই করতে হয় খুবই সতর্কতার সাথে। আমি অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের গায়ে যদি আমি রাইট ক্লিক করি, সেক্ষেত্রে সেট পাসওয়ার্ডে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করে সেট পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। ফলে যে অপশনটা আসবে তার থেকে কি একটা আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের গায়ে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে সেটাতে রাইট ক্লিক করলে আমার সেট পাসওয়ার্ড একটা অপশন আসবে। এই যে রাইট ক্লিক করলাম, এখানে এই যে সেট পাসওয়ার্ড নামক অপশন আসলো। অপশন আসার পরে আমি সেটা সিলেক্ট করলাম। এখন নিম্নের সেট পাসওয়ার্ডের ওয়াইজার আসবে, তাতে নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করার জন্য আবার রিটাইপ করতে হয় এবং ওকে বাটনে ক্লিক করতে হয়। এই যে একটা নতুন ডিসপ্লে আসলো, সেখানে আমি কি করব, নতুন একটা পাসওয়ার্ড দিব, নতুন একটা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করব। নতুন পাসওয়ার্ডটা টাইপ করে কনফার্ম করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এটাই বলছে এখানে। এই যে নিউ পাসওয়ার্ড স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, যে নিউ পাসওয়ার্ড যে ঘরটা আছে এখানে আমি নতুন পাসওয়ার্ড আমি এখন যেটা দিতে চাই সেটা টাইপ করব, টাইপ করার পরে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দ্য পাসওয়ার্ড হ্যাজ বিন সেট, যদি পাসওয়ার্ডটা সেট হয়ে থাকে তাহলে এই পপ আপ উইন্ডোজটা আসবে যে দ্য পাসওয়ার্ড হ্যাজ বিন সেট, তারপরে আমি আবার ওকে বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর লগ অফ করে বর্তমান ইউজার থেকে বের হয়ে আবার লগ ইন করার সময় ওই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ আমার তো এখন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, তো আমার লগ অফ হয়ে যাবে, বা আমি লগ অফ করে দিব, অটো লগ অফ হইতে পারি কিংবা আমি লগ অফ করেও দিতে পারি, অর্থাৎ লগ আউট। তারপরে আমি যখন আবার লগ ইন করবো তখন আমি নতুন যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইন করতে হবে। এবার অনেক সময় পাসওয়ার্ড তুলে দিতে হয়, সেট পাসওয়ার্ড ওয়াইজারে নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ডের ঘর ফাঁকা রেখে ওঠে বাটনে ক্লিক করলে আগের যে পাসওয়ার্ড আছে ওইটা মুছে গিয়ে ব্ল্যাঙ্ক পাসওয়ার্ডই সেভ হবে, ফলে লগইন এর সময় কোনো পাসওয়ার্ডই লাগে না। অর্থাৎ আমি যদি চাই যে আমি বারবার লগইন এর সময় বারবার পাসওয়ার্ড দিব না, তাহলে আমি কি করবো, আমি নিউ পাসওয়ার্ড অপশনটা মুছে দিব, ওখানে কোনো পাসওয়ার্ডই রাখবো না, কিছু টাইপও করবো না,
এবং কি আবার বলে না যে এগেইন টাইপ দা পাসওয়ার্ড, সেখানেও আমি কোনো কিছু দিব না, অর্থাৎ দুইটা ঘরই ফাঁকা থাকবে, ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। ব্ল্যাঙ্ক অবস্থায় রেখে আমি ওইটাকে যদি সেভ করে দেই, তাহলে কি আমার পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, আমার তখন কোনো ধরনের কোনো পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করতে হবে না, অর্থাৎ ব্ল্যাঙ্কই হচ্ছে পাসওয়ার্ড, ঘরটা ফাঁকাই থাকবে, এটাই হচ্ছে পাসওয়ার্ড। ফলে লগ ইন এর সময় কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে হয় না।